আলাইকুম। সামনে উপবিষ্ট আমার কন্যা, আমার আত্মজা, আমার মা, আছে আমার বোন, আছে আমার স্বপ্নের সারথীরা। তোমাদের সকলকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। কেমন আছো তোমরা? সবাই ভালো আছো? আমাদের এই বক্তৃতা তোমাদের হয়তো ভালো লাগছে না, তোমরা আমাদের সাথে কানেক্টেড নও। কেন জানো? আমরা তোমাদের মনের কথা বুঝতে পারছি না। তোমরা যা শুনতে চাও, যা শুনলে তোমাদের ভালো লাগে, আমরা তা বলছি না। আমি দেখেছি এখানে বসে তোমরা কেউ পরস্পর কথোপকথন করছো, কেউ ফোন চালাচ্ছ, আবার কেউ কেউ শুনছো। অথচ তোমাদের নিয়েই আমাদের আজকের এই আয়োজন। তোমরা তো ফুল, তোমরা তো পাখি, তোমরা এই সবুজ চত্বরের নান্দনিক নানা উপাচার। তোমাদের কথা শুনতে বললে ভালো হতো, ভালো লাগতো, কিন্তু শুনতে পারছি না। কারণ তোমরা অনেককে কি করে আমি শুনবো বলো? যার ফলে তোমরা একটু ধৈর্য ধরো, আমাদের এই মন্দ কথাগুলো একটু কষ্ট করে শোনো। তোমরা লক্ষ্য করছো তোমাদের সামনে উপবিষ্ট আছেন অনেক গুণীজন। তোমরা একটু নিচে বসে আছো, এটা ভিত্তি আর এটা উপরিকাঠামো। এই জায়গাটাতে দাঁড়িয়েই উপরিকাঠামো আছে। অতএব তোমরাই মূল, তোমরাই বীজ, আমরা হয়তো বৃক্ষ। তোমাদের থেকেই আমরা আজকে হয়ে উঠেছি, যার ফলে সবার আগে তোমাদেরকে সম্মান। কারণ তোমরা ধারণ করেছিলে আমাদেরকে মা হয়ে। অনেক স্বপ্ন তোমাদেরকে নিয়ে আমরা দেখতে চাই। এইমাত্র মাধ্যমিক অফিসার মহোদয় অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন, তোমাদেরকে নিয়ে অনেক বড় স্বপ্নের কথা বলেছেন। কিন্তু তোমরা স্রষ্টার নির্বাচিত বিশেষ ব্যক্তি। কেন জানো? তোমরা পৃথিবীর মতো, ধরিত্রীর মতো তোমরা আমাদেরকে ধারণ করেছ, যার ফলে তোমরা পূর্বেই পুরস্কৃত। তোমরা শুরুতেই এগিয়ে থাকা মানুষ, পুরুষের থেকে, আমাদের থেকে। সঙ্গত কারণেই তোমাদের সামনে যখন দাঁড়াই আমি স্যালুট করি আমার মাকে, আমি সম্মান করি আমার বোনকে, আমি স্মরণে রাখি আমার সন্তানকে। আমি দাঁড়িয়েছি এখানে তোমাদের ভাই হয়ে, পিতা হয়ে, একজন অভিভাবক হয়ে। এখানে এমন কিছু গুণী মানুষ আছে যারা সময় নিয়ে তোমাদেরকে তোমাদের জীবন গঠনের কথা বলবে। তোমরা তো আজ থেকে কদিন আগেই একরৈখিক যে ফ্যাসিবাদ, এই যে কে আমরা জেনারেশন কে আমরা দেখেছি, রাজপথে দেখেছি। আমরা মনে করেছিলাম হয়তো ভুলে গেছে এই জেনারেশন তাদের কর্তব্য কর্ম। না, দেখেছি তারা এখনো জেগে আছে। তোমাদের মতো কচি কাচাদেরকে দেখেছিলাম 15 বছরের জঞ্জাল সরাতে। আমরা গভীর শ্রদ্ধার সাথে এই সংগ্রামে যারা শহীদ হয়েছে, যারা এখনো পীড়িত আছে, তাদের প্রতি শ্রদ্ধা জানাই। আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই সেই সব দেশপ্রেমিককে যারা দেশ গঠনে গভীর ভূমিকা রেখেছে। তোমরা জানো, এই 24-এর দুর্দিনে কেউ কেউ যেমন হাল ধরেছিল, 71-এর তেমনি এক দুর্দিনে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে একটি ঘোষণা এসেছিল। দেশ জাতিকে পথ দেখিয়েছিল, গণতন্ত্রকে পুনরুদ্ধার করিয়েছিল, সমৃদ্ধির বাংলাদেশ গড়তে
যিনি নতুন নতুন কর্মসূচি গ্রহণ করেছিলেন, সেই মানুষকে আমাদের চিনতে হবে। আমাদেরকে আমাদের এই দেশ জাতি গঠনে যারা ভূমিকা রেখেছে তাদের জীবনকে অনুসরণ করতে হবে। কিভাবে সেটি করবে, কোথা থেকে শুরু হবে? তোমরা আরেকবার একটু খেয়াল দাও, এই পর্যায়ে প্রত্যেকটি মানুষের শিক্ষা শুরু হয় সচেতনতা থেকে। তুমি যদি সচেতন হও তাহলেই তোমার শিক্ষার প্রথম সূত্রপাত হয়। তুমি এখন এখানে বসে আছো, এইখানের একটা দাবি আছে, শিক্ষা আছে, তোমাকে শুনতে হবে, এই পরিবেশের সাথে অভিযোজন করতে হবে। তুমি যদি আত্মপ্রেমী হও, তুমি যদি স্বপ্ন দেখতে শেখো, তুমি যদি তোমার কর্ম নির্ধারণ করতে পারো, তাহলে তুমি এগিয়ে যেতে পারবে। আমি যদি তোমাদের জিজ্ঞেস করি, এইখানে দেখো ঝুমকো জবা ফুটেছে, পাশে বকুল গাছ ফুটেছে, এই বৃক্ষটাকে দেখা যায়, এই গাছটাকে দেখা যায়, ফুলটাকে দেখা যায়। তুমি আজ থেকে 6 মাস আগে এই ফুলকে দেখতে পেয়েছিলে? পাওনি। কিন্তু এই ফুলটি ছিল এই গাছের মধ্যে। তোমাদের মাঝে যে সুপ্ত বীজ আছে, প্রতিভা আছে, সম্ভাবনা আছে, সেটিকে তুমি যদি আজকে দেখে নিতে পারো, তুমি সফল। তুমি যদি তোমার আজ থেকে 10 বছর পরে কোথায় থাকবে সেটি দেখে নিতে পারো, আজকে তোমার অন্তর্চক্ষু দিয়ে, মনশ্চক্ষু দিয়ে, তাহলে তুমি তোমার স্বপ্নের অত বড়। তা নাহলে স্যার যেভাবে বললেন হারভার্ডে যাওয়া কিছুই হবে না। এই স্কুলে আমি পাশে থেকে দেখেছি, এটি তো আমারই জায়গা। বহু সন্তানকে দেখেছি, বহু বোনকে দেখেছি, অগ্রজদেরকে দেখেছি, সেফ সংসার জীবন। কেউ কেউ পেশাগত জীবনে উৎকর্ষতার জায়গায় পৌঁছনি তা নয়। তুমি কোথায় পৌঁছবে সেই স্বপ্নটি আজকে দেখো, এইখানে বসেই দেখো। তুমি তোমার চোখটি একবার বন্ধ করো, তুমি ভাবতে থাকো আজ থেকে 10 বছর পরে তুমি কোথায়। এই স্বপ্নটি আমি এই হরিনারায়ণপুর হাই স্কুলে পড়তে দেখেছিলাম। আমি কলেজে যখন পড়েছি, আমি দেখেছি আমার সামনে দিয়ে বিশ্ববিদ্যালয়ের গাড়িগুলো চলে যায়। আমি ভেবেছিলাম এই গাড়িতে আমাকে চড়তে হবে। আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবার জন্য, পড়াশোনার জন্য নয়। আমি জানি শিক্ষক হতে গেলে আমাকে পড়তেই হবে, এর কোনো বিকল্প নেই। আমি এই স্বপ্নটি দেখে নিয়েছিলাম। তোমাদেরকে শুধু আজকের দিনে আমি একটি কথাই গুরুত্বের সাথে স্মরণ রাখতে বলবো, প্রতিদিন একটু করে সময় নাও নিজের জন্য। ঘুমোবার আগে সারাদিনের কাজটিকে একবার ভিজুয়ালাইজ করো। কি করলে সারাদিন, কালকের দিনের জন্য কি করতে চাও। অকারণে অবহেলায় ঘুমিয়ে পড়ো না। ঘুমানোর আগে 5টা মিনিট সময় নাও, নিজের মধ্যে, একে বলা হয় অন্তর্যাত্রা, নিজের মধ্যে ডুব দাও, অবগাহন করো। দেখবে তুমি তোমার নিজেকে দেখতে পাচ্ছ। প্রতিদিন আয়নায় কেন নিজেকে দেখতে হবে? চুল আঁচড়াতে গিয়ে আমরা আয়না দেখি, প্রসাধন মাখতে গিয়ে আয়না দেখি। আমি আমাকে চিনি না, আমি আমাকে কোনোদিন দেখিনি। আমার এত সুন্দর একটি চেহারা মহান রব্বুল আলামিন দিয়েছে, একে চোখ বুঝলে কেন দেখতে পাই না? আমি আমার বাবাকে দেখি, মাকে দেখি, অন্যকে দেখি, নিজেকে কতটা দেখি? আগে নিজেকে দেখো, নিজের প্রতি আত্মপ্রেম আনো যে আমি একটি মানুষ, এই জগতে 50 বছর 60 বছরের জন্য এসেছি। এই যে কৈশোরকাল পেরোচ্ছি, এর একটি দাবি আছে। ছাত্র জীবনের একটি দাবি আছে, শিক্ষক জীবনের একটি দাবি আছে, পিতা হিসেবে, মাতা হিসেবে, বোন হিসেবে, সমাজকর্মী হিসেবে, রাজনীতিবিদ হিসেবে প্রত্যেকের একটি দাবি আছে সময়ের। সেই দাবিটি মেটাতে হয়। ক্লাসরুমে যখন থাকো, ক্লাসরুমের একটি দাবি আছে। এখানে বসে আছো, এখানকার দাবি আছে। প্রতিটা দিন, প্রতিটি মুহূর্তে বর্তমানে থাকো। তোমার এখনকার যে কাজ, সেইটার দিকে তাকাও। দেখবে আগামীকালটা এমনি সুন্দর হয়ে গেছে। আজকের দিন যদি ভালো হয়,
আগামীকাল যদি আরো ভালো হয়, পরশুদিন এমনিই ভালো হয়ে যাবে, কিন্তু অসচেতনভাবে নয়। দুঃখ যদি আসে, মনে করবে এটি স্বাভাবিক প্রক্রিয়া, জীবনের সহজভাবে নিতে পারতে হবে। আনন্দ যদি আসে, ভেসে যাওয়ার কোনো কারণ নেই। সুখ এবং দুঃখ এই নিরবিচ্ছিন্নভাবেই জীবনে আসবে। এই যে গরম লাগছে, এই গরম আজ থেকে 20 দিন আগে লাগেনি, শীতের পোশাক পরতে হয়েছে। আজকে গরম এসছে, আবার আগামী দিন শীত আসবে। এই যে অনুভব, জীবন হচ্ছে একটি ক্রম পরম্পরা। আমরা সবাই ভুলে গেছি, বিচ্ছিন্ন হয়ে গেছি। রাজনীতি থেকে রাজনীতিবিদরা বিচ্ছিন্ন হয়ে গেছে, শিক্ষা থেকে শিক্ষক বিচ্ছিন্ন হয়ে গেছে, কৃষক তার কৃষি ক্ষেত থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা এক চরম বিচ্ছিন্নতার মধ্য দিয়ে জাতিগতভাবে এগিয়ে যাচ্ছি। এটি আমার চরম দুঃখ যে আমি কানেক্টেড নই তোমাদের সাথে। শিক্ষকরা কানেক্টেড নয় ছাত্রের সাথে। সামনে দাঁড়ালে মাথা নুয়ে আসে না। আমি আমার শিক্ষকদের এখনো পায়ে হাত দিয়ে সালাম করি। কয়টা মেয়ে এই শিক্ষকদেরকে এসে পায়ে হাত দিয়ে সালাম করে? কারণ তিনি তো আমার শিক্ষা গুরু, তিনি তো আমার জন্য গুরু দায়িত্ব নিয়েছিলেন। আমার জীবন, আমার ইহকাল, আমার পরকাল গড়ে দেওয়ার দায়িত্ব তিনি নিয়েছিলেন। এই কারণেই বলা হয় গুরু দায়িত্ব। গুরু দায়িত্ব বিষয়টি আলাদা। এই জন্য গুরুকে দক্ষিণা দিতে হয়। গুরু মানে হচ্ছে অন্ধকার থেকে যিনি আলোয় নিয়ে আসেন, যিনি তোমার অন্তরে আলোর মশাল জ্বেলে দেবেন, জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে দেবেন। কেন জ্বালিয়ে দেবেন? ওই জ্ঞানের প্রদীপটি তুমি বয়ে নিয়ে গিয়ে আর একজনের হাতে তুলে দেবে। এই রিলে রেসের আমি একজন অগ্রগামী মানুষ, তুমি আমার পশ্চাতেই আসছো। তোমার উচিত হবে আমার এই মশাল, জ্ঞানের মশালটি ধরে নিয়ে গিয়ে তোমার আগামী প্রজন্মের কাছে তুলে দেওয়া। একবার ভেবে দেখো, তোমার গর্ভে আগামীর কত সহস্র সন্তান রয়েছে। মনে হবে যে আমার তো বিয়েই হয়নি, আমার আবার সন্তান কিসের? কিন্তু ভেবে দেখো, তুমিই মা, তোমার অন্তরেই, তোমার গর্ভে আজ থেকে আগামী 10 প্রজন্ম, 15 প্রজন্ম তোমার গর্ভে ধারণ হবে। এই অনুভবটা আনো নিজের মধ্যে। যদি আনো, দেখবা তুমি তোমার কর্তব্য কর্মে তুমি অবিচল থাকতে পারছো। কিন্তু আমরা ভুলে গেছি, জঞ্জালে ভরে গেছে আমাদের চারপাশ। কেউ আমরা হাতে মুসলিটা নিইনি। রাজনীতিবিদের কাজ মূলত হলো এই ধোয়া মোছা করা, চারদিকের জঞ্জাল পরিষ্কার করা। কিন্তু যে রাজনৈতিক দুর্বৃত্তায়ন গত 17-18 বছর ধরে হয়েছে, যে জঞ্জাল তৈরি হয়েছে, তা পরিষ্কার করতে গিয়ে মুগ্ধর মতো পানি পানি করতে হয়েছে আমাদের। আবু সাঈদের মতো 2 হাত প্রসারিত করে দিতে হয়েছে নিরস্ত্রভাবে। গুলি, তাজা রক্ত ঢেলে দিতে হয়েছে রাজপথে। এই জীবন আমরা আমাদের শতাব্দীতে, আমাদের বোধে থাকতে থাকতে আমরা দেখতে চাই না। একটা নতুন প্রজন্ম জেগে উঠবে, একটা নতুন দেশ বিনির্মাণ হবে। সেই কারণে সংস্কার প্রয়োজন। সবার আগে সংস্কার প্রয়োজন আমার নিজের, রশিদুজ্জামানের চেতনাগতভাবে। তোমার প্রয়োজন আগে সংস্কার করা। তুমি পড়ছো না, তুমি প্রতিদিন ভাবছো না, তুমি তোমার কর্তব্য করছো না। সংস্কার মানে কি কেবল রাজনৈতিকভাবে চারদিকে দলবাজি অন্যান্য সংস্কার? না, সংস্কার হচ্ছে প্রতিদিনের কাজের মধ্য দিয়ে সদর্থক জীবনে উন্নীত হওয়া। তাই হচ্ছে সংস্কার। প্রত্যেকটি মানুষের কর্তব্য কর্মে সচেতন হয়ে ওঠা, তার নাম সংস্কার। যেটা শুরু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি ক্যান্টনমেন্ট থেকে এসে তিনি কিভাবে একজন কৃষকের কাতারে দাঁড়িয়েছেন। একবার ভেবে দেখো, তোমাদের মতো কচি কাছাদেরকে নিয়ে তিনি সংগঠন দাঁড় করিয়েছেন। যে ন্যারেটিভ গত 15 বছর ধরে তৈরি হয়েছে, তোমরা একটু একটু করে পড়াশোনা করো, দেখবে যে এই দেশ জাতি গঠনের পিছনে কেবল একজন মানুষ ছিলেন না। ফ্যাসিবাদ হচ্ছে তাই, যেখানে কেউ বলে যে সবাই নয়, আমি থাকবো, এটার নাম চূড়ান্ত ফ্যাসিবাদ। এখানে যতগুলো মানুষ আছে বলে যেন এরা কেউ নয়, আমিই নেতা, এটা হলো ফ্যাসিবাদ। আমি নয়, থাকবে আমরা, এটা হলো গণতন্ত্র। এটাই হলো মানবিকতা। আমি যা বলবো তাই আমার কথা চূড়ান্ত, এটার নামই ফ্যাসিবাদ। এটি যদি
পতিত সরকারের মতো মধ্যে থেকে থাকে সেটি ঘৃণার যোগ্য, যদি আমাদের মধ্যে থেকে থাকে সেটিও ঘৃণার যোগ্য। যার ফলে যারা তোমার পিতা, যারা তোমার ভাই, যারা তোমার চাচা, আমরা যারা, তাদের আগে সংস্কার দরকার। প্রতিটি ক্ষেত্রে এই সংস্কার সাধিত হতে হবে। আমার কথাগুলো হয়তো তোমাদের ভালো নাও লাগতে পারে, তোমাদের বোধে নাড়া নাও দিতে পারে, তবু আমি বলে গেলাম এই কারণে কেউ না কেউ যদি ধারণ করো। কারণ এইরকম জায়গাটিতে আজ থেকে 10 বছর আগে এই হরিনারায়ণপুর স্কুলে, এই গার্লস স্কুলে আমিও এসে বসেছিলাম। মহান রাব্বুল আলামিন আমাকে আজকে এখানে কথা বলার সুযোগ করে দিয়েছে। একদিন তোমরাও তো এখানেই আসবে, সেই আশাতেই তো এখানে দাঁড়িয়েছি। আমি আমার নিজের কথা বলতে দাঁড়াইনি, আমি দাঁড়িয়েছি এই কারণে তোমাকে আমার কাতারে টেনে তোলবার জন্য। আমার সন্তানকে আমি হাত ধরে এইখানটাতে পৌঁছে দিতে চাই, আরও উপরে পৌঁছে দিতে চাই, এটি আমার স্বপ্ন। এই কারণেই 20 বছর ধরে শিক্ষকতা করছি, তোমাদের মাঝে বারবার দাঁড়িয়েছি কর্মী হয়ে, নেতা হয়ে নয়। আমার পাশে যখন টেবিলটা নোংরা থাকে, সবার আগে আমি কিছু হাতের কাছে টিস্যুটা থাকলে মুছে দিই। এই অপেক্ষা করি না যে কেউ এসে একজন মুছবে। এটি হলো সংস্কার। তুমি যদি তোমার চারপাশকে সুন্দর করে তুলতে পারো, আনন্দ উৎসব করে তুলতে পারো, তুমি যদি ফুল ফুটাতে পারো, তাহলেই এই জীবনের সফলতা। এটা কিভাবে হবে? নিজেকে মালিক হতে হবে। তুমি যদি ফুল ছিঁড়তে চাও সেটি এক প্রকার, আর তুমি যদি মনে করো যে তুমি বৃক্ষ লাগাবে, রোপণ করবে, সার দেবে, লালন করে বড় করে তুলবে, তাহলে তোমাকে কর্মী হতে হবে, তোমাকে প্রতিদিন কাজ করতে হবে। অবহেলায়, অনাদরে সময়কে বইয়ে দেওয়া যাবে না। তোমাদের কাছে আমার বিনীত অনুরোধ, তোমরা আজ থেকে এই 3 মাস আগে একটি স্থবির, জঞ্জালে ভরা চারপাশকে মুক্ত করেছিলে। তোমাদের প্রতি আমাদের অগাধ আশা। তোমরা জেগে ওঠো, তোমরা জেগে থাকো, তোমরা নিজেকে নিয়ে ভাবো, দেশকে নিয়ে, জাতিকে নিয়ে, আমাদের সমাজকে নিয়ে ভাবো। আমরা এগিয়ে যেতে চাই। এই প্রিয় দেশটা, এই সোনার বাংলাদেশটাকে আমরা নতুন করে সাজাতে চাই। যেখানেই অন্যায় সেখানেই প্রতিরোধ, সেখানেই প্রতিবাদ হবে। এই দৃঢ় প্রত্যয় তোমাদের মাঝে আমি দেখতে চাই। কথা বলতে চাই অনেক অনেক, কিন্তু বলার মতো সময় সুযোগ আমাদের এখানে নেই। আবারও আসতে চাই, তোমাদের মাঝে দাঁড়াতে চাই, তোমাদের কথাও শুনতে চাই। সামনে মহান রব্বুল আলামিন এমন একটি দিন দেবেন এই আশা করি। এই স্কুল কর্তৃপক্ষ, আমার অত্যন্ত প্রিয়ভাজন, স্নেহভাজন রাশেদ, আমার মুরাদ ভাই, আরও যারা আছেন, সোহেল, আমাদের শাহেদ, আমার স্যার, আরও নেতৃবৃন্দ এসেছেন। ওনাদের কথা তোমরা মনোযোগ সহকারে শোনো, শুনলে অনেক কাজে দেবে। ওনাদেরকে ধন্যবাদ জানাই। স্কুল কর্তৃপক্ষ, বিশেষ করে বন্ধু একরামুলকে আমার আন্তরিক মোবারকবাদ জানাই। তিনি আমাকে এখানে দুটো কথা বলার সুযোগ করে দিয়েছেন। শ্রদ্ধাভাজন শিক্ষকবৃন্দ এখানে আছেন, ওনারা নিরলসভাবে তোমাদের গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছেন। ওনাদের প্রতিও আমার আন্তরিক ভালোবাসা এবং শ্রদ্ধা। শুধু এই কথা বলেই শেষ করি, তোমরা স্বপ্ন দেখো, তোমরা তোমাদের স্বপ্নকে লালন করো এবং স্বপ্নের সমান বড় হয়ে ওঠো। সকলের কল্যাণ হোক।